আশা করি সবাই দেখতে পাচ্ছ। আজকে যে লেকচারটি আমরা দেখব বা জানবো বা জানার চেষ্টা করব যেটি সম্পর্কে খুবই সহজ একটি লেকচার। সেটি হচ্ছে পার্সেসিং, অর্থাৎ আমরা যে পার্সেস করি সেই পার্সেস সম্পর্কে কথাবার্তা কিছু বলবো। যে বিশেষ করে আমাদের ইন্ডাস্ট্রিয়াল লেভেলে, আমাদের ব্যক্তিগত জীবনেও তো আমরা পার্সেস করি। আমাদের প্রয়োজন কখনো বেশি পার্সেস করে থাকি, আবার কখনো কম পার্সেস করি। পার্সেস করার পর মনে হয় যে না, এটা বোধহয় বেশি হয়ে গেল বা এটা। ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রেও, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিন্তু আমরা পার্সেস ডিপার্টমেন্ট রয়েছে। আমাদের পার্সেস ডিপার্টমেন্ট সবকিছু বুঝে, পরিস্থিতি বুঝে র ম্যাটেরিয়াল ক্রয় করে, যেমন সুতা কিনে, হ্যাঁ, যে কখনো সুতার দাম বাড়ে কমে ইত্যাদি ইত্যাদি। তো এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, চলো শুরু করা যাক। তো প্রথমে জানা দরকার পার্সেসিং কি। খুবই সহজ একটা ইস্যু, আমরা সবাই জানি পার্সেসিংটা কি জিনিস। তো এখানে আবার একটু দেখি যে পার্সেসিং ইজ দ্য অ্যাক্টিভিটি। হ্যাঁ, অবশ্যই একটা অ্যাক্টিভিটি রেসপন্সিবল ফর গেটিং দ্য রাইট মেটেরিয়াল টু দ্য রাইট প্লেস এট দ্য রাইট টাইম এট দ্য কোয়ান্টিটি অফ দ্য রাইট প্লেস। এখানে কিন্তু একটু পেস লাগাই দিল, তাই না? যে আমরা এতদিন ধরে জানি যে পার্সেসিং হচ্ছে মানে কেনা, তো যা কিছু কিনবো তাই। তো এখানে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি তো গেটিং দ্য রাইট মেটেরিয়াল টু দ্য রাইট প্লেস এট দ্য রাইট টাইম এট দ্য রাইট কোয়ান্টিটি অফ দ্য রাইট প্লেস। অনেক ভেজাল পাকাই দিল। হ্যাঁ, যে আমি যে ম্যাটেরিয়ালটা কিনতেছি এটা আমার কেনাটা কোথা থেকে কিনবো, সেই জায়গাটা কখন কিনবো, কতটুকু কিনবো, এইগুলো সবকিছু ঠিক আছে কিনা। যখন এগুলো সবকিছু ঠিক থাকবে তখনই সেটাকে আমরা পার্সেসিং বলে অভিহিত করতে পারি। ওকে, তাহলে কেনার সাথে কিন্তু এই সম্পর্কগুলো জুড়ে দেওয়া হলো। সো পার্সেসিং ইজ এ প্রসেস, ইজ এ সাব প্রসেস অফ প্রকিউরমেন্ট। প্রকিউরমেন্ট হচ্ছে ফুল একটা প্রসেস। যেমন একটা ইন্ডাস্ট্রিতে একটা অর্ডার থেকে শুরু আসলো, সেটার বুকিং থেকে, সেটার কাপড় বানা থেকে কাপড় ডেলিভারি পর্যন্ত পুরোটাই আমরা প্রকিউরমেন্ট বলি। কিন্তু সেখানে প্রকিউরমেন্ট অর্থাৎ সাপ্লাই দিতে গেলে তো আমাদের র মেটেরিয়াল লাগবে, তার মাঝখানে একটা প্রসেস কিন্তু হচ্ছে পার্সেসিং। সো পার্সেসিং ইজ এ সাব প্রসেস অফ প্রকিউরমেন্ট এন্ড focus the transitional phases associated with buying products and services. So এটা buying products and services সাথে related. Activity involved within the purchasing process include the creating purchase order and ordering product and services and receiving the product, arranging payment. এরা কি করবে? এটা পারচেজ অর্ডার ক্রিয়েট করবে, সেটির অর্ডার করবে এবং সেটির বা সার্ভিস হোক আর বা প্রোডাক্ট দেখ, যেটাই দেখ না কেন সেটা রিসিভ করবে এবং সেটা ঠিকঠাক আছে কিনা সেটা দেখবে এবং সেটা পেমেন্ট করবে। এইটুকু হচ্ছে আমার সার্ভিসিং অর্থাৎ পার্সেসের কাজ। দ্য কি ফোকাস অফ দ্য পার্সেসিং ইজ বিং টু এবল টু অ্যাচিভ শর্ট টার্ম গোলস অফ দ্য ইনক্লুড কোয়ান্টিটি, কস্ট এন্ড টাইমিং। তো এইটুক কাজ হলেও কিন্তু সেটা অনেক বেশি একটা গুরুত্বপূর্ণ কাজ। কারণ হচ্ছে যে আমি বিষয়টা কখন কিনবো, কতটুকু কিনবো, কোথা থেকে কিনবো। মনে করো যে কখন কিনবো, তুমি যদি গরমের দিনে শীতের পোশাক কিনতে যাও, সেই ক্ষেত্রে বোধহয় একটু দাম টাম কম পাওয়া যাবে নাকি। আবার কোথা থেকে কিনবো, যে আমাদের যদি ইয়ে এলাকায় যাই, ফুটপাথ থেকেও কেনা যায়, আবার ফ্যাক্টরি লেভেল থেকে কেনা যায়, আবার মানে বিভিন্ন প্রকার যেটা ইয়ে সেন্টার রয়েছে শপিং, সেখান থেকেও কেনা যায়। বাট যারা এই বিষয়ে অভিজ্ঞ, মানে একজন এক এক বিষয়ে, মনে করো তোমার তুমি একটা ফোন কিনবা, ফোন কিনতে গেলেও কিন্তু তুমি তোমার বন্ধুকে টাচ দাও যে দোস্ত কোথা থেকে ফোনটা কিনবো, বা তুমিও কিন্তু সেটাই করো, যেটা যে কোথা থেকে কিনলে তুমি ভালো জিনিসটা পাবা, মোটামুটি দাম একটু ছাড় পাবা, হ্যাঁ, ইত্যাদি। এই বিষয়গুলো কিন্তু তুমিও চিন্তা করো। সো এক একজন কিন্তু এক এক দিকে। সো পার্সেস ডিপার্টমেন্ট কিন্তু মনে করো সুতা কিনবে, কার কাছ থেকে কিনবে? কোটেশন দেয় অনেক কোম্পানি। অথবা নারায়ণগঞ্জ থেকে, মনে করো তুমি শাড়ি কিনবা, শাড়ির ব্যবসা শুরু করছো, তুমি কি নারায়ণগঞ্জ থেকে কিনবা না কি টাঙ্গাইল থেকে কিনবা? কোথা থেকে কিনলে তোমার জন্য ফ্লেক্সিবল হবে, কোথা থেকে তোমার কস্ট কম পড়বে, ঠিক আছে? ওকে, সো পার্সেসিং these are the activities or sub process of the procurement। আমরা বুঝতে পেরেছি যেটা কিনা আমাদের রাইট ম্যাটেরিয়াল টু রাইট প্লেস এট দ্য রাইট টাইম এট দ্য রাইট কোয়ান্টিটি রাইট প্লেসে কিনতে সাহায্য করবে। রাইট প্লেস দুইবার হয়ে গেছে, হ্যাঁ, এটা একটা রিমুভ করে দিতে হবে। ওকে, সো দিস ইজ নোন এজ পার্সেসিং। ক্লিয়ার? ওকে, এরপরে আমরা যদি দেখি সেটি হচ্ছে প্রকিউরমেন্ট ভার্সেস পার্চেসিং, যে কথাটি বললাম। আমরা যদি এই পার্থক্যটি দেখি তাহলে আশা করা যাচ্ছে যে প্রকিউরমেন্ট এবং পার্চেসিং এর ভিতরে যে বেসিক পার্থক্যটা সেটা আমরা বুঝতে পারবো। কি পার্থক্যটা একটু দেখা যাক। বলছে যে আইডেন্টিফাই নিডস এন্ড রিকোয়ারমেন্টস। প্রকিউরমেন্ট এটা মনে করো মার্কেটিং টিম রয়েছে, অথবা তারা আইডেন্টিফাই করছে যে আমাদের হ্যাঁ হ্যাঁ এই এই অর্ডার গুলো লাগবে। তোমাদের বাইং হাউস বা তোমাদের কাছ থেকে যারা বায়াররা নেয় সেটা করছে। ওকে, ধরে নাও একটা কিছু, মানে যে কোনো বায়ার হোক বা যারা হোক। তো এই যে একটা প্লান্টে, একটা এন্টারপ্রাইজে বা একটা ফ্যাক্টরিতে লেভেলে তারা তাদের নিডসটা আইডেন্টিফাই করে, বা আমরা ব্যক্তিগত ভাবে আমাদের নিডসটা আইডেন্টিফাই করি আমাদের ব্যক্তিগত জীবনে, যে আমাদের এগুলো এগুলো লাগবে। দেন
এটার পারচেসিংটা তাহলে কি রিসিভ, পারচেস এন্ড রিকুইজিশন একটা করে দেখি তাহলে বেটার হবে। সোর্স এন্ড ইভালুয়েট লোকাল, ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল সাপ্লায়ার, negotiate terms, condition and contracts, build, manage and supply relationship, perform cost saving and profit margin analysis. অপরদিকে পার্চেসিং কি করছে, রিসিভ পার্চেস রিকুইজিশন পাবে, ইভালুয়েট কোটাস ফ্রম সাপ্লায়ার, কোটা সাপ্লায়ার ওই যে টেন্ডার বলি না আমরা, টেন্ডার দেয় যে অনেকগুলো একই জিনিসের একটা টেন্ডার হলো, অনেক লোকজন সাবমিট করে যে আমি 2 টাকায় দিতে পারবো, আরেকজন বলে আমি 3 টাকায় দিতে পারবো, আরেকজন বলে আমি 4 টাকায়, এগুলো ইভালুয়েট করবো অর্থাৎ কে কমে দিচ্ছে। রেজ দা প্রসেস প্রসিডিউর অর্থাৎ পিও অর্ডারস ছাড়বে, রিসিভ গুডস অর্ডার ছাড়ার পর গুড রিসিভ করবে এন্ড অর্গানাইজ পেমেন্ট করবে, এইটুকুই কিন্তু পার্চেসিং এর দায়িত্ব শেষ। বাট প্রকিউরমেন্টের দায়িত্ব যে আমি সুতা কিনবো, এই সুতা দিয়ে কাপড় হবে কিনা বা কিরকম হবে, কাপড় হলো তারপর সেটার গার্মেন্টস তৈরি করতে হবে, হোল প্রসেস নন এজ দা প্রকিউরমেন্ট। ওকে, বাট সেখানে একটা সাব প্রসেস হতে পার্চেসিং। ওকে, তো এখন আমি যদি একটা ফ্যাক্টরির ক্ষেত্রে প্রকিউরমেন্ট এবং পার্চেসিং এর কথা একটা ডাইং ফ্যাক্টরির ক্ষেত্রে বলি, তাহলে এখানে কি আসবে? ডাইং ফ্যাক্টরির ক্ষেত্রে প্রকিউরমেন্ট কি হবে? এই যে কেমিক্যাল থেকে শুরু করে কেমিক্যাল ডাইং করে ফেব্রিক ডেলিভারি পর্যন্ত পুরোটাই কিন্তু প্রকিউরমেন্ট। এবং এখানে পার্চেসিং কি? এখানে পার্চেসিং হবে কেমিক্যাল, পার্চেসিং হবে ডাইস, পার্চেসিং হবে ফেব্রিক, দিস আর দ্য পার্চেসিং বা প্রকিউর। ওকে, সো এই ধরনের প্রশ্নও কিন্তু আসতে পারে। ওকে, যে তোমাকে একটা এক্সাম্পল দিয়ে সেটার অ্যানালাইসিস করে পার্থক্যটা বলতে হবে। তোমাকে সরাসরি এখানে শীটে আছে আর তুমি সরাসরি শীট থেকে তুলে দিবা এমনটা বোধহয় না। ওকে, নাও দ্য অবজেক্টিভস অফ পার্চেসিং। পার্চেসিং এর উদ্দেশ্যগুলো কি বা কেন আমরা কিনবো? অবশ্যই আমাদের প্রয়োজন আছে, সেটা ফুলফিল করার জন্যই তো আমরা কিনবো, তাই না? তো সেটা দিয়ে হয়তো আমরা আরো অনেক কিছু করতে পারি। সো নাও দ্য টু মেইনটেইন দ্য কন্টিনিউটি অফ সাপ্লাই টু সাপোর্ট দ্য ম্যানুফ্যাকচারিং শিডিউল। আমরা পড়েছি যে আমাদের যদি র মেটেরিয়াল না থাকে তাহলে তার আমরা মনে করো সুতা নাই, তাহলে তার মেশিন চলবে না, তাই না? সো এই ধরনের কেস বা এই ধরনের ঘটনা যেন না ঘটে সেজন্য আমাদের পার্চেসিংটা করতে হবে। এবং পার্চেসিংটা মানে কিন্তু লাস্ট মোমেন্টে কেনা নয়, অর্থাৎ আগে থেকে সবকিছু ঠিক করে একটা নির্দিষ্ট রিকোয়ারমেন্টস অনুযায়ী নির্দিষ্ট যে রাইট প্লেস রাইট টাইম বলা হচ্ছে কেনা। টু মিনিমাইজ দ্য ইনভেস্টমেন্ট ইন ম্যাটেরিয়াল ইনভেন্টরি, মিনিমাইজ দ্য ইনভেস্টমেন্ট ইন ম্যাটেরিয়াল ইনভেন্টরি, এই লাইনটুকু আমরা একটু বুঝি আগে। টু মিনিমাইজ দ্য ইনভেস্টমেন্ট ইন ম্যাটেরিয়াল ইনভেন্টরি, তো আমার পার্চেস ডিপার্টমেন্ট যদি এটাকে ঠিক মতো কিনতে না পারে, অর্থাৎ রাইট প্লেস রাইট টাইমে কিনতে না পারে, তাহলে তো সেটা পার্চেসই আমরা বলতে পারি না। তো তখন আলটিমেট কি হবে, মনে করো সারা মাসের চাল তুমি একবারে কিনে রাখলা, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার ইনভেস্টমেন্টে বেশি গেল, ঠিক আছে? তো পরে তুমি এখন 55 টাকা কেজি কিনলা, পরে দেখা গেল যে সেটা 50 টাকা কেজিতে নেমে গেছে। সো তখন কিন্তু তোমার আলটিমেট যদি তুমি হিসাব করো লস হয়ে গেল। কারণটা কি, তুমি চালগুলো কেনার জন্য ইনভেস্টমেন্ট করেছো এবং সেই ক্ষেত্রে চালগুলাকে হোল্ডিং করে তোমার বাসায় রেখেছো, এখানে পুরোটাই এই লস গুলো কিন্তু হলো এবং সেই সাথে কিন্তু দাম কমে গেল। সো টু মিনিমাইজ দ্য ইনভেস্টমেন্ট ইন দ্য ম্যাটেরিয়াল ইনভেন্টরি, অর্থাৎ আমরা আগে থেকে কিনে না রেখে আমাদের যে ইনভেস্টমেন্ট সেটাকে না বাড়ানোর কাজ করা, অর্থাৎ বাড়াবো না, মিনিমাইজ করবো ইনভেস্টমেন্টটা। এন্ড কনসিস্ট উইথ সেফটি এন্ড ইকোনমিক অ্যাডভান্টেজ, এবং একই সাথে সেফটি এন্ড ইকোনমিক অ্যাডভান্টেজটা নিব। যে তোমার যদি মনে করো কিছুদিন আগে তেলের দাম বাড়লো, তো এখন আবার তেলের দাম কমতেছে, সেই সময় যারা তেল কিনেছে মনে করো যে সামনে আরো বাড়বে এই ভেবে, তাদের তো এখন লস হবে, তাই না? সো এই যে ইকোনমিক ইয়েটা থেকে আমরা কিন্তু সেফটি স্টকের কথা গত ক্লাসে পড়েছিলাম। আমাদের যদি সেফটি স্টক থাকে দেন আমাদের কিন্তু সেই ক্ষেত্রে এইরকম ভাবে ইনভেস্টমেন্ট করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, যে ম্যাটেরিয়াল কিনে রাখলাম ব্যারেল ব্যারেল তেল, এখন তো তেলের দাম কমে গেল, তাইলে কি হবে? লস আলটিমেট। সো ইকোনমিক অ্যাডভান্টেজটা পাওয়ার জন্য আমরা সাধারণত to avoid duplication, waste and obsolescence with respect to the material, তো অনেক সময় হয় যে একই জিনিস বারবার কেনা হয় তারপর সেগুলো ওয়েস্টেজ হয়, কাজে লাগে না। এই ধরনের যে ইস্যুগুলো আছে পার্চেস ডিপার্টমেন্ট এগুলোকে সাধারণত অ্যানালাইসিস করে যে 30 সিঙ্গেল সুতা তো আছে আমাদের অ্যাভেলেবল, তাহলে আবার 30 সিঙ্গেল সুতা, মনে করো 30 সিঙ্গেল সুতা রিকুইজিশন এসেছে আবার, তো এগুলো আমরা কেন কিনবো? তাই এই ধরনের ওয়েস্টেজ গুলোকে অ্যাভয়েড করতে পার্চেস ডিপার্টমেন্টস কাজ করে বা পার্চেসিং কাজ করে থাকে। এবং টু মেইনটেইন দ্য স্ট্যান্ডার্ড অফ কোয়ান্টিটি ইন ম্যাটেরিয়াল বেস্ট অফ দ্য সুইটেবিলিটি ফর ইউজ,
আমরা যখন পার্চেসিং এ যাব তখন কিন্তু পার্চেস ডিপার্টমেন্ট চুজ করে, তুমি যখন বাজারে সবজি কিনতে যাও তারপরেও কিন্তু তুমি চুজ করে সবজি কেনো, যে না কোন সবজিটা গ্রিনার মনে হচ্ছে, অথবা কোন বেগুনটা টপ টপ শক্ত শক্ত মনে হচ্ছে, বাসি বেগুন কিন্তু একটু চিমসে হয়ে থাকে, হ্যাঁ, বা কোনটা চিপসে যায়নি, এই ধরনের বেগুন তুমি খুঁজতেছো বা সবজি খুঁজতেছো। সো যখন পার্চেস ডিপার্টমেন্ট পার্চেস করতে যাবে তখন কি টু মেনটেন দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য কোয়ান্টিটি, ম্যাটেরিয়াল বেসড এন্ড সুইটেবিলিটি ফর ইউজ, এবং সেগুলো দিয়ে সুইটেবল করা যাবে কিনা আমাদের যে পারপাসের জন্য ইউজ করছে সেটাও কিন্তু অ্যানালাইসিস করা হয়। অর্থাৎ এই ধরনের ড্যামেজ থেকেও কিন্তু আমরা রক্ষা পেতে পারি। টু প্রকিউর ম্যাটেরিয়াল টু দ্য লোয়েস্ট কস্ট কনসিস্টেন্ট উইথ দ্য কোয়ালিটি অ্যান্ড সার্ভিস রিকোয়ার্ড। তো আমরা এই পার্সেস ডিপার্টমেন্টের উদ্দেশ্য তো তাই না, যে কমে ভালো জিনিস কেনা, হ্যাঁ, সার্ভিস রিকোয়ার্ড, এটাও কিন্তু তারা করে থাকে। টু মেইনটেইন দ্য কোম্পানিজ কম্পিটিটিভ পজিশন ইন দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড কনসার্ভ প্রফিট পজিশন। বলা হচ্ছে যে আমার যখন মার্কেটিভে কম্পিটিটিভ ওয়ার্ল্ড, তো এটা অবশ্যই, এবং টেক্সটাইল সেক্টরটা তো আরো, তুমি দিতে না পারলে ওর বায়ারকে অন্যজন দিবে, সমস্যা তো নাই। তো এখন কম দামে তুমি যদি কিনতে না পারো তাহলে তো মনে করো একটা জিনিস তোমার কেনাই আছে ৪৫ টাকা, তুমি তার সেটা ৪০ টাকা বিক্রি করতে পারবে না, তোমার পাশের দোকানদার সেটাকে ৪০ টাকা বিক্রি করে দিচ্ছে। সে কারণ কি, সে রাইট টাইমে রাইট ম্যাটেরিয়াল গুলো কিনে রাখছে, ফলে কিন্তু সে তোমার কাস্টমারটাকে সে ধরে ফেলতেছে। সো কম্পিটিটিভ পজিশন ইন ইটস ইন্ডাস্ট্রি অ্যান্ড কনজার্ভ ইটস প্রফিট পজিশন। এবং একই সাথে তুমি যখন এই যে তোমার পার্চেসিংটা রাইট টাইমে হবে, তুমি একটা এক্স্যাক্টলি করতে পারবা, তখন কিন্তু তোমার ইয়েটা বাড়বে। যখন এই যে তেলের দামটা বাড়লো, এর আগে যারা তেল কিনে রেখেছিল এখন স্টক বিজনেস যারা করে থাকে আর কি, তাহলে যখন এই সময় তারা বিক্রি করে দেয়, অর্থাৎ দে গেট মোর মানি। ওকে, সো প্রফিট পজিশনটাকেও কিন্তু চেঞ্জ করা হয় বা ঠিক করা, বা আরো এটাকে বাড়িয়ে তোলার জন্য সাধারণত টু ডেভেলপ দ্য ইন্টারন্যাশনাল রিলেশনশিপ দ্যাট লিড টু আন্ডারস্ট্যান্ডিং এন্ড হারমোনি অ্যামং ভেরিয়াস অর্গানাইজেশন ইউনিট রাইট ইন দ্য কোম্পানি। কি বলছে, টু ডেভেলপ ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, অর্থাৎ যাদের কাছ থেকে আমরা যদি ইন্টারন্যাশনাল কারো কাছ থেকে কিনি, দ্যাট লিড আন্ডারস্ট্যান্ডিং দ্য হারমোনি অ্যামং দ্য ভেরিয়াস অর্গানাইজেশন, হারমোনি একটা সুন্দর সুশৃঙ্খল অবস্থার সৃষ্টি করে তোমার ফ্যাক্টরিতে যারা কাজ করে বা তোমার সাপ্লায়ার যারা, এদের সাথে, অর্থাৎ তোমার একটা হারমোনি, একটা রিলেশনশিপ গঠিত হয়। হারমোনি মানে হচ্ছে সুশৃঙ্খল, এরকম একটা অবস্থা সৃষ্টি হয়। সো এখানে আমরা অনেকগুলো টার্ম দেখলাম যে কেন আমরা পার্সেসটা করব, যেহেতু পার্সেস বলতে আমরা নর্মালি শুধুমাত্র গেলাম আর কিনে নিলামটাকে বোঝাচ্ছি না, সেখানে আমাদের চিন্তা করতে হবে যে এটা আমরা পার্সেস করছি সেটা কি রাইট থিংস কিনা, এটা দিয়ে আমরা বেনিফিটেড হব কিনা। ওই যে আমরা প্রথমেই পড়েছি, রাইট থিংস, রাইট প্লেস, রাইট টাইম। ওকে, so maintain the continuity of supply, support the manufacturing schedule, minimize the investment in the material inventory consistent with safety and economic advantage, to avoid the duplication, waste and obsolescence with the respected to the material, to maintain a standard quantity in material waste of the suitability for use, procure materials and lowest cost consistent with quality and service required to maintain the company's competitive positions, and finally to develop a relationship. Okay, আশা করি আমরা কেন কিনবো সেটার একটু হলেও বুঝতে পেরেছি। এবার আমরা একটু ব্রেনকে প্রেসার দিব যে আমরা কেন কিনবো। তাহলে কেন কিনবো যদি আমরা একটা চিন্তা করি, তুমি যদি একটা ফ্যাক্টরি পজিশন থেকে চিন্তা করো, ধরে নাও তুমি তোমার ফ্যাক্টরি জিএম, তাহলে কেন কিনবো এবং কখন কিনবো, তাহলে তো তোমার প্রশ্নের উত্তরগুলো চলে আসতেছে। ওকে, ফাংশন অফ পার্চেসিং ডিপার্টমেন্ট। তো আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরি বা প্রত্যেকটা এন্টারপ্রাইজে সাধারণত এরকম পার্চেস ডিপার্টমেন্ট থাকে। তো এই পার্চেস ডিপার্টমেন্টের কাজগুলো তো আমরা জানি, তারপরেও একটু আমরা এই কাজগুলো দেখে নিই। তাহলে কি কি কাজ বলা হচ্ছে, চেকিং দ্য ডিপার্টমেন্ট পার্চেস রিকুইজিশন, তারা ডিপার্টমেন্ট থেকে দেখে যে কোনো পার্চেস রিকুইজিশন আছে কিনা, স্ক্রুটিনিং দ্য পার্চেস রিকুইজিশন, যে অ্যাকচুয়ালি এটা লাগবে কিনা তারা সেটা এভালুয়েট করে, স্ক্রুটিং কোটেশনস, যারা বিভিন্ন সাপ্লায়ার আছে তারা কোটেশন দেয়, তারা সেটাকে ইভালুয়েট করে, প্রিপেয়ারিং কম্পারেটিভ স্টেটমেন্ট এন্ড অ্যানালাইজিং দ্য কোটেশন, সেটা থিঙ্ক করবে যে কার্ডটা নিলে ভালো হবে, চুজিং, তারা কিন্তু স্যাম্পল চায় তাদের কাছ থেকে, চুজিং অ্যাপ্রোপ্রিয়েট সাপ্লায়ার, তার কাছ থেকে এই যে কোটেশন যারা দিয়েছে তাদের কাছ থেকে যাদেরকে মনে হবে যে হ্যাঁ এরা ভালো, তাহলে আমরা তাদের কাছে তাকে সিলেক্ট করব। সেটার ক্ষেত্রে আবার দাম ভেরি করে, কোয়ালিটি ভেরি করে, তোমার ফ্যাক্টরি কি ধরনের চাচ্ছে, টপ ম্যানেজমেন্ট, হ্যাঁ, শিডিউলিং পার্সেস ডেলিভারিস, তো এটা তারপর শিডিউল করব, পার্সেস অর্ডার করব, ইন্টারভিউইং সেলসম্যান, নেগোশিয়েটিং কন্ট্রাক্ট সাইন করতে হবে যে আপনি এই কোয়ালিটির এই এত কেজি আমাদের দিবেনের জন্য এত টাকা আপনাকে লাইক কন্ট্রাক্ট, এবং এত দিনের মধ্যে দিবেন। আমাদের ফ্যাক্টরি ফিল্ডে কিন্তু ডে ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। Awarding purchase order, checking legal condition and contract, following the delivery,
রিসিভ দ্য ম্যাটেরিয়াল, ভেরিফাইং ইনভয়েস এন্ড করসপন্ডিং উইথ দ্য ভেন্ডরস। বিশেষ করে যখন আমরা বাইরে থেকে কোনো কিছু কিনে নিয়ে আসি তখন কিন্তু আমাদের এই পার্চেসিং এর ক্ষেত্রে খুবই সতর্ক হতে হবে। মনে করো যে তুমি পেমেন্ট যেটাই করে থাকো না কেন, তোমার যদি ম্যাটেরিয়ালটা ঠিক মতো না আসে, সো একদিকে তোমার টাইম কিন হলো, তারপরেও তুমি রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ র মেটেরিয়ালস বা যেটা পারচেস করছো সেটা পেলে না, রিকোয়ার্ড কোয়ালিটি পেলে না, ফলে কিন্তু তুমি কোয়ালিটি প্রোডাক্ট উৎপন্ন করতে পারছো না। সো পারচেস ডিপার্টমেন্ট সাধারণত এই কাজগুলো করে থাকে। তো আমরা এখানে প্রকিউরমেন্ট পুরো প্রসেসটাই দেখলাম, যাদের ভিতরে আমাদের পারচেস ডিপার্টমেন্টেরও কাজ রয়েছে, বা পারচেস প্রকিউরমেন্ট আমরা বলতে পারি এটাকে, যেহেতু প্রকিউরমেন্ট বড় একটা প্রসেস, ফুল প্রসেসটাকে বুঝে, সেখানে পারচেস একটা ছোট সাব প্রসেস, সেইটার প্রকিউরমেন্ট। ওই প্রসেসটাকে পারচেসটাকে শুধু আমরা যদি লিমিটেড করি সেটাকে কিন্তু আমরা পারচেস প্রকিউরমেন্ট বলতে পারি। ওকে, সো ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট, এখানে কি কি দেখলাম আমরা? প্রকিউরমেন্ট, ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট, কিনে আনলেই তো হবে না, তাহলে সেটার কি করতে হবে? আমরা ইনভেন্টরিতে পড়েছি মেইনটেনিং দ্য মিনিমাম স্টক, ওই যে আমাদের সেফটি স্টক, মেইনটেনিং দ্য ইনভেন্টরি ব্যালেন্স, ইমপ্রুভিং দ্য ইনভেন্টরি টার্নওভার, ট্রান্সফার দ্য ম্যাটেরিয়াল, রিডিং দ্য রিকোয়ারমেন্ট, অ্যাভয়েডিং এক্সেস স্টক এন্ড অবসলিউশনস, স্ট্যান্ডার্ডাইজেশন, প্যাকেজ এন্ড কন্টেইনার। মনে করো যে তুমি এমন কন্টেইনারে করে নিয়ে আসলা, হয় না ঘরের ভিতর এমন একটা ফার্নিচার ঢুকাইছি, এই পাশেও হয় না ও পাশেও হয় না, কি একটা ঝামেলা। সো তোমার তো যে ইনভেন্টরি হাউস সেটা তো তুমি জানো, সো এরকম সাইজ বা প্যাকেজ কন্টেইনার, লাইক ম্যাটেরিয়াল হ্যান্ডলিং যেটা বা ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট আমরা যেটা বলছি। থার্ড অফ অল নিড টু রিসার্চ ম্যাটেরিয়াল স্টাডি সম্পর্কে তাদের, মনে করো সাপ্লায়ার দাম কম দিল কিন্তু জিনিস খারাপ দিল, তাহলে তো ঝামেলা হয়ে গেল না। কস্ট অ্যানালাইসিস, ম্যাটেরিয়াল স্টাডি এর জন্য করতে হবে, কস্ট অ্যানালাইসিস করতে হবে, ইনভেস্টমেন্ট, সাপ্লাই সোর্স ডেভেলপমেন্ট, সাপ্লাই সোর্স ইন্সপেক্টিং সাপ্লায়ার প্ল্যান ডেভেলপমেন্ট, অল্টারনেটিভ ম্যাটেরিয়াল এন্ড সোর্স। ওই যে অনেক সময় যায় না সাপ্লায়ার পরিদর্শন করতে যায়, যে আপনি তো আমার এতগুলো অর্ডার নিলেন, আপনি কি দিতে পারবেন? সেজন্য কিন্তু মাঝে মধ্যে দেখবা যে তোমরা ভিজিট করে আসে, যে সাপ্লায়ার প্ল্যান্ট ভিজিট করে আসে, যে আপনার কত লাইনের ফ্যাক্টরি, কি অবস্থা, আপনার কেমন লোকজন রয়েছে, আপনি দিতে পারবেন কিনা। এটা কিন্তু এই পার্সেস ডিপার্টমেন্ট করে আসে। মিসলেনিয়াস আরো কিছু থাকে, যেমন মেকিং কস্ট এস্টিমেটস, ডিসঅ্যাপয়েন্টিং দ্য স্ক্র্যাপ এন্ড অবসলিউট সারপ্লাস ম্যাটেরিয়াল, এরকম ডিসপোজ করতে হয় সেগুলাকে, এরকম কিছু, সেগুলাকে ওই যে ঝুট, তারপর যে সমস্ত ইয়ান ব্যবহৃত হয় না বা এই ধরনের ফেব্রিক পরে আছে অনেক দিন থেকে, এগুলোকে বিক্রি করে দিতে হয়। মেইনটেনিং পার্সেস রেকর্ড, অবশ্যই রেকর্ড রাখতে হবে, কারণ যে কোনো মুহূর্তে কবে কোথা থেকে কি পরিমাণ কিনেছি। প্রাইস রেকর্ড, মেইনটেনিং স্পেসিফিকেশন ফাইল, দিস ইজ মোর ইম্পর্টেন্ট, কারণ কোথা থেকে কি স্পেসিফিকেশনে তুমি কি কিনতেছো, দিস ইজ ইম্পর্টেন্ট। সো এই কাজগুলো আমরা বলতে পারি যে পার্সেস ডিপার্টমেন্টের কাজ, তারা সাধারণত এই কাজগুলো করে। একটু আগে মনে হলো পার্সেস ডিপার্টমেন্ট কি করে, তাই না? যায় আর কিনে নিয়ে আসে। ওকে, তো পার্সেসিং প্রসিডিউরটা কি, তাহলে কিভাবে এই কাজটা হয় আমরা সিম্পলি যদি একটু দেখার চেষ্টা করি, হয়তো এর ভিতরে আরো কিছু সাব প্রসেস থাকে, তবে মোটামুটি প্রসেস গুলো আমরা দেখার চেষ্টা করব। ফার্স্ট অফ অল আমরা যদি বলি যে রিকগনিশন অফ দ্য নিড, যে আলটিমেট আমাদের দরকারটা কি, আমাদের পার্সেস ডিপার্টমেন্ট তো তখনই কাজ করবে যখন কোনো রিকগনিশন আসবে যে হ্যাঁ এটা আমার লাগবে। তোমার ফ্যামিলিতে যদি তখন তোমার ওয়াইফ অথবা তোমার মা যে এই আজকে কিন্তু তেল শেষ, তেল লাগবে, দেন কিন্তু তুমি তেল কিনো, এটা কিন্তু রিকগনিশন, অর্থাৎ তোমাকে বলা হচ্ছে, নিডটাকে জানানো হচ্ছে। তো তোমার ফ্যাক্টরিতে এই ধরনের নিড আছে কিনা সেটা আগে মানে আসতে হবে। সো রিকগনিশন অফ দ্য নিড, ওকে। দেন সেই নিডের উপর ভিত্তি করে তোমার কি করতে হবে? সিলেকশন অফ দ্য সাপ্লায়ার, যে তুমি তখন চিন্তা করছো কার দোকান থেকে তেল কিনবো, যে ওই যে এখানে পাড়ার মোড়ে ভুট্টুর দোকান রয়েছে, শামসুলের দোকান রয়েছে, ঠিক আছে, আমি কার দোকান থেকে কিনবো? তো সিলেকশন অফ দ্য সাপ্লায়ার, তো তোমার সাথে যার প্রোডাক্ট ভালো, যে না ভুট্টু হচ্ছে কমে বা ভালো জিনিস দেয়, তাহলে আমি ওর কাছ থেকে কিনবো, সিলেকশন অফ দ্য সাপ্লায়ার, ওকে। প্লেসিং অফ দ্য অর্ডার, তারপর অর্ডার প্লেস করতে হবে। তুমি মনে করো ভুট্টুর দোকানে গিয়ে বললা, এই ভুট্টু ভাই দাও তেল দাও আমার, মানে যারা অর্ডার প্লেস করলা। দেন ফলো আপ দ্য অর্ডার, ঠিক আছে, তুমি দাঁড়িয়ে আছো, ফলো আপ করতেছো তোমার তেলটা দিচ্ছে কিনা। এন্ড রিসিভিং এন্ড ইন্সপেকশন অফ দ্য ম্যাটেরিয়াল, তোমাকে তেল দিল, তুমি দাম টাম দেখতেছো ঘুরাই টুরাই যে ঠিকঠাক আছে কিনা। ইন্সপেকশন অফ দ্য রিসিভিং এন্ড ইন্সপেকশন অফ দ্য ম্যাটেরিয়াল, তো এগুলো যখন ঠিক থেকে যাবে তারপর কিন্তু তোমার পেমেন্ট করতে হবে তাকে। তো পেমেন্ট করলে সে তোমাকে ইনভয়েস দিতেও পারে, এখন তো আমরা আবার স্লিপ রিসিপ্ট নিয়ে থাকি। তো আমরা যখন ফ্যাক্টরি লেভেলে পারচেস করবো তখন তো ইনভয়েস মাস্ট, ঠিক আছে, ডিটেলস সবকিছু থাকবে, কতটুকু কি কিনলাম, কয় কেজি কি। ওকে, মেইনটেনেন্স অফ দ্য রেকর্ডস, যেটা এখন সুপার সবগুলোতে করে থাকে। তো এটা আবার রেকর্ড করলা, গিন্নিকে গিয়ে বললো যে রাখো, বা তুমি নিজে রাখলা, তাহলে মাস শেষে তোমার কত খরচ হলো সেটা তুমি বুঝতে পারছো। এন্ড মেইনটেইন দ্য ভেন্ডর রিলেশনশিপ, এবং এই ভুট্টোর সাথে তুমি তোমার রিলেশনশিপটা বজায় রাখলা, যাওয়ার সময় অফিসে যাওয়ার সময়, ভুট্টো ভাই ভালো আছেন,
আমি একটা উদাহরণ দিয়ে বুঝালাম। সো ইন দিস কেস এটা আমরা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে করে থাকি বা একটা প্লান্টের একটা এন্টারপ্রাইজের ক্ষেত্রে করে থাকি। কি প্রয়োজন সেটা খুঁজে বের করি, দেন সিলেকশন অফ দ্য সাপ্লায়ার সিলেক্ট করি, তারা সাধারণত কোটেশন দেয়, সেখান থেকে আমরা খুঁজে বের করি কোনটা বেটার হয়, দেন প্লেসিং দ্য অর্ডার, ফলো আপ করি, রিসিভিং ম্যাটেরিয়াল, পেমেন্ট করি, হ্যাঁ, মেইনটেনেন্স এন্ড রিলেশনশিপ মেইনটেইন করি। দিস ইজ দ্য সিম্পল বাইং প্রসিডিউর অর পারচেসিং প্রসিডিউর ফর এন্টারপ্রাইজ অর এ পার্সোনাল লাইফেও হতে পারে, নো ম্যাটার। ওকে, সো এখানে এটা একটা আকারে দেওয়ার চেষ্টা করেছি আমরা, যে রিকগনিশন, সিলেকশন, প্লেসিং, ফলো আপ, রিসিভিং ইত্যাদি। সো এই যে প্রশ্নটা যখন আসবে তখন কিন্তু আমি বলে দিতে পারি যে একটা স্পিনিং ফ্যাক্টরির ক্ষেত্রে আমার এইটা বর্ণনা করো, তুমি পারচেসিং প্রসিডিউরটা বর্ণনা করো। ক্লিয়ার? এখন তুমি যদি পারচেসিং প্রসিডিউর বর্ণনা করতে যাও, ফেব্রিকের কথা নিয়ে আসো, তো এখানে ডাইসের কথা নিয়ে আসো, তাহলে কিন্তু হবে না। তোমাকে স্পিনিং এর জন্য পারচেসিং, স্পিনিং কি কিনবে, স্পিনিং কি কিনবে, স্পিনিং তুলা কিনবে, হ্যাঁ, বিভিন্ন ক্যাটাগরির তুলা কিনবে, স্পিনিং স্প্যান্ডল কিনতে পারে, তাদের যেসব জিনিস তারা তো আর নিডল কিনবে না, তাই না? আশা করি ঢুকেছে মাথায়। নাও মেথডস অফ ইভালুয়েটিং পারফরম্যান্স অফ দ্য সাপ্লায়ার। এখন মনে করো তুমি পারচেজ ডিপার্টমেন্টে আছো, তোমাকে বিভিন্ন সাপ্লায়ার তোমাকে কোটেশন দিয়েছে, এখন এখান থেকে তোমাকে বেছে নিতে হবে যে তুমি কাকে অর্ডারটা দিবা। তো এটার জন্য আমাদের কিছু ইভালুয়েটিং মেথডস রয়েছে, যে আমরা কিভাবে ইভালুয়েট করব। ফার্স্ট অফ অল আমরা যদি বলি তা ক্যাটাগরিক্যাল প্ল্যান, এটার মাধ্যমে আমরা কিভাবে ইভালুয়েট করতে পারি, বলা হচ্ছে আন্ডার দিস মেথড দ্য মেম্বার্স অফ দ্য বাইং স্টাফ আর রিলেটেড উইথ দ্য সাপ্লায়ার লাইক রিসিভিং সেকশন, কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট, ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টের অ্যাক্সেস টু দ্য সাপ্লায়ার। সো এইখানে যেটা করা হয়ে থাকে সাধারণত ক্যাটাগরি করা হয়ে থাকে। মনে করো তোমার ফ্লোরে, তোমার ইয়েতে যারা যে সমস্ত লোকজন কাজ করে সবাইকে একটা করে ফর্ম ধরাই দিলা তুমি। মনে করো 3টা বায়ার আছে, H&M, C&A, আর একটা হচ্ছে, এরা মনে করো তোমাকে সাপ্লাই দিচ্ছে, তুমি এবার উল্টা বায়ার ওদের, মনে করো তো H&M, C&A, ZXY, তো এদের কাছে কার জিনিস ভালো লাগে তোমার সাবঅর্ডিনেট বা এদের, এরা তখন তোমাকে টিক দিবে যে গুড, বেটার, পারপেজ, এখানে বলা আছে প্রিফার্ড, নিউট্রাল, আনস্যাটিসফ্যাক্টরি। অর্থাৎ তুমি কি করলা, সবার ইয়ে থেকে ডাটা নিয়ে একটা ক্যাটাগরাইজ করে ফেললা, যে এর আগেও তো আমাদের এখানে এই কোম্পানি সাপ্লাই করেছিল, বা তাহলে এবং বাকি সবাই যেহেতু এটাকে এ ক্যাটাগরি দিচ্ছে, এটাকে বি, এটাকে সি দিচ্ছে, তাহলে আমি অবশ্যই এই ক্যাটাগরিকে প্রায়োরিটি দিব। এই ক্যাটাগরিক্যাল প্ল্যান হতে পারে হোয়াইট পয়েন্ট মেথড, যেটাকে আমরা বলতেছি যে কোয়ান্টিটেটিভ ডাটা অ্যানালাইসিস। হ্যাঁ, কোয়ান্টিটেটিভ ডাটার উপর ভিত্তি করে the weights are assigned to the factor of evaluating according to the organization. weight বলতে আসলে বোঝাচ্ছে ফ্যাক্টর গুলো, কোন কোন ফ্যাক্টর গুলো আমরা কনসিডার করব বা অ্যানালাইসিস করব। তো এখানে যদি আমরা দেখি যে 3 ফ্যাক্টরস হতে পারে, 4 ফ্যাক্টরস হতে পারে, অনেকগুলো ফ্যাক্টর হতে পারে। সেটা হতে পারে যেমন কোয়ালিটি, প্রাইস, টাইম অফ ডেলিভারি, যে আমরা 3টা ফ্যাক্টরিকে, 3টা বায়ার ভেন্ডরকে আমরা ইয়ে করেছি, সিলেক্ট করেছি। তো এখন আমরা দেখতেছি যে এই বেটা কতগুলো, আমরা এর আগে যখন সাপ্লাই করেছিল কতগুলো ঠিক সাপ্লাই করেছিল, কতগুলো ভুল করেছিল, কোয়ালিটি কিরকম ছিল, প্রাইস কি কম ছিল না বেশি, টাইমলি কতগুলো লট সাপ্লাই করতে পারছে আর কতগুলো লট সাপ্লাই করতে পারেনি। এই সমস্ত ডাটা অ্যানালাইসিস করে আমরা কি করছি, যে ওয়েট পয়েন্ট এভারেজটা অ্যানালাইসিস করছি। এটা আমরা করব ওয়েট পয়েন্ট এভারেজ। যেমন এখানে কোয়ালিটিতে মনে করো তুমি 50 পয়েন্টস দিয়ে দিলা, প্রাইসে 30 পয়েন্টস দিয়ে দিলা, টাইম লাইনে 20 পয়েন্টস দিয়ে দিলা। এখন তার ডাটা তুমি এই রেসপেক্ট অ্যানালাইসিস করবা, যে টাইমলি কয়টা লট ডেলিভারি করছে, 100টা লট ছিল কয়টা ডেলিভারি করছে, তার উপর বেস করে 20 পয়েন্টস, 100টার মধ্যে 100টাই যদি টাইমলি ডেলিভারি করে তাহলে সে 20 পয়েন্টসই পাবে। ওকে, কোয়ালিটি রেটিং আমরা দিতে পারি কোয়ালিটির উপর বেস করে। বলা হচ্ছে পার্সেন্টেজ অফ দ্য কোয়ান্টিটি অ্যাকসেপ্টেড অ্যামং দ্য টোটাল কোয়ালিটি। 100টার ভিতরে কয়টা অ্যাকসেপ্ট হয়েছে, স্কেল কোয়ালিটি রেটিং। 100টার ভিতরে 70টা, 100টার ভিতরে 80টা, 90টা। ইন আদার ওয়ার্ডস দ্য quality of the material is judged on the basis of the degree of acceptance and the rejections. For the purpose of the comparison, the percentage degree of acceptance will be calculated in relation to the total loss received. So price rating, তাহলে কোয়ালিটি ক্যাটাগরি রেটিংটা কি, যে কোয়ালিটির উপর বেস করে, যার কোয়ালিটি ভালো আমি তারটা নিব, দাম হোয়াটএভার। এটার মাধ্যমে হতে পারে। তাহলে আমরা দেখলাম এখানে ক্যাটাগরিক্যাল, ওয়েট পয়েন্ট, কোয়ালিটি রেটিং এন্ড কস্ট রেশিও প্ল্যান। তাহলে এটা না অবশ্যই কস্টের উপর বেস করছে। বলা হচ্ছে আন্ডার দিস মেথড কি করা হয়, আন্ডার দিস মেথড আমরা যদি দেখি যে কস্টের কথাটা চলে আসে। বলা হচ্ছে দ্য ভেন্ডর রেটিং ইজ ডান অন দ্য বেসিস অফ ভেরিয়াস কস্ট incurred for the procurement of the material from various supplier. Okay, the cost ratio আর asset delivery etc. তো কস্ট রেশিওর উপর অ্যানালাইসিস করে যখন আমরা
যে মান যাই হয় হোক, দাম কম কার, আমি তারটাই নিব। তো এটা আসলে হতে পারে না, তবে অনেক ক্ষেত্রে এই নীতি ফলো করা হয়। ওকে, যে বাজারের সব থেকে সবজিটার যেটার দাম কম আমি সেটাই কিনবো, এটা হচ্ছে কস্ট রেশিও প্ল্যান। আর যখন তুমি মনে করবা যে বাজারের সব থেকে ভালো সবজি কোনটা সেটা আমি কিনবো, সেটা যাই হোক, সেটা হচ্ছে তোমার যে কোয়ালিটি রেশিও বা কোয়ালিটি ক্যাটাগরিক্যাল প্ল্যান, কোয়ালিটি রেটিং। তারপরে হচ্ছে ওয়েট পয়েন্টটা হলো অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করে কোয়ালিটি, এটি বেস্ট ক্যাটাগরিক্যাল প্ল্যান। ওকে, তো নাও এখানে একটা আমাদের উদাহরণ দেওয়া আছে, ধরে নাও তোমরা বায়ার, তোমাদের কি ভেন্ডর এ বি সি, তোমরা এখানে নাম চেঞ্জ করে দিতে পারো, জেড এক্স ওয়াই এইচ আর এম ইত্যাদি। তো তারা কি করছে, কিছু ডাটা দেওয়া আছে, আমরা ওয়েট পয়েন্ট মেথডে অ্যানালাইসিস করবো। আবারও বলছি, ওয়েট পয়েন্ট মেথডে আমরা সাধারণত এগুলোর জন্য কিছু পয়েন্ট নির্ধারণ করে দিই। ওকে, কোয়ালিটির জন্য, ইয়ের জন্য, এখানে সেটাই করা হয়েছে। যেমন দেখো, গিভ 44 কোয়ালিটি এন্ড 34 ওয়েটস ফর সার্ভিস, অর্থাৎ সার্ভিসটা কি, কখন কতদিন ডেলিভারি করতে পারে কিনা, এই দুটো পয়েন্টের উপর অ্যানালাইসিস করে আমাদের কোম্পানিগুলোকে সিলেক্ট করতে হবে। তাহলে প্রথম কোম্পানি বলা হচ্ছে ডেলিভারি 56টা লট, 3টা রিজেক্টেড হয়েছে, আর শিডিউল টাইমে পৌঁছায় নাই 2টা। সাপ্লাই বির ক্ষেত্রে 38টা লট দেওয়ার কথা ছিল, দিয়েছে, 2টা রিজেক্ট হয়েছে, 3টা লেট করছে, এর আগের ডাটা। তাহলে ভেন্ডর সি তে 42টা লট দেওয়ার কথা ছিল, 4টা সে মানে 4টা রিজেক্টেড এন্ড 5টা ডিলে করছে। তাহলে এখন এগুলোর ভিতরে কে বেস্ট বা কারটাকে আমি ঠিক করব। তো এখানে দেখো সলিউশনে আমরা দেখি যে কোয়ালিটি পারফরমেন্স প্রথমে দিছে, কোয়ালিটিতে কত পয়েন্ট দেওয়া আছে, 40। কত দেওয়া আছে, 40। তাহলে কোয়ালিটি অ্যাকসেপ্টেড বাই টোটাল কোয়ালিটি সাপ্লাই। তাহলে এখানে আমার কোয়ালিটি, টোটাল কোয়ালিটি কয়টা ছিল, 56টা। কোয়ালিটি অ্যাকসেপ্টেড কয়টা, 3টা যদি রিজেক্ট হয় তাহলে অ্যাকসেপ্ট হয় কয়টা, 53টা, গুণন 40। ডান। ওকে, পরে পেজে আসি, তাহলে একটু ক্লিয়ার হবে। এখানে সেটাই করছে, নাম্বার অফ ডেলিভারি, নাম্বার অফ ডেলিভারি মেড ইন শিডিউল ডেট বাই ডবল নন ডেলিভারিজ। এরপরে আসি আমরা শিডিউল ডেট, এখানে 30 দিয়েছে, এন্ড কোয়ান্টিটি যদি শিডিউলে 30 দেয় তাহলে সেটা দিব। এটা হচ্ছে সূত্র, মানে যদি কোয়ালিটির ক্ষেত্রে হয় তাহলে কতগুলো কোয়ালিটি, মানে কতগুলো ডেলিভারির কথা ছিল এবং কতগুলো কোয়ালিটি আসছে, গুণন যত পয়েন্ট দেওয়া থাকবে। এটা যদি শিডিউলের ক্ষেত্রে হয়, কতগুলো লট আসার কথা ছিল, কতগুলো টাইমলি এসেছে, ইনটু যত পয়েন্ট দেওয়া থাকবে। এটা যদি কোয়ান্টিটির ক্ষেত্রে হয়, একইভাবে কতগুলো আসার কথা ছিল, কতগুলো এসেছে, কারেক্ট, এন্ড টু পয়েন্টস। তো এখানে আমাদের দুটো পয়েন্টস দেওয়া আছে, তাহলে আমাদের এতগুলো দরকার নাই। তাহলে আমরা এখানে দেখি ভেন্ডর এ 53/56 ইন্টু 40, প্রথমটা আমাদের কোয়ালিটি, মনে আছে কিনা আগের পেজে। এরপরে হচ্ছে 56টা তো টোটাল, এরপরে আমাদের কোয়ালিটির উপর ছিল, আমাদের ডিফেক্টেড ছিল 2টা, তাহলে 56 থেকে 2টা বাদ দিলে থাকে 54টা ইন্টু 30। এখানে পয়েন্ট ছিল 40, এখানে ছিল 30। আবার কিন্তু বুঝি, প্রথমটা ছিল আমাদের কোয়ালিটির উপর, আর পরেরটা ছিল ডেলিভারির উপর। তো আমাদের টোটাল লট কয়টা, 56টা, সেখানে ঠিকঠাক এসেছে, কোয়ালিটি ফুল এসেছে কয়টা, 53টা। ওখানে কিন্তু 53টার কথা বলেনি, বলেছে রিজেক্ট হয়েছে 3টা, তার মানে কোয়ালিটি ফুল 53টা, ইন্টু এখানে পয়েন্ট কত, 40। একইভাবে 56টা লটের দেরি করে এসেছে কয়টা, 2টা, তাহলে টাইমলি এসেছে কয়টা, 54টা, এখানে পয়েন্ট কত, 30। তাহলে একইভাবে ভেন্ডর বি এবং ভেন্ডর সি সবগুলোর ক্ষেত্রে আমি অ্যানালাইসিস করব, এখানে কার পয়েন্টস বেশি, এ, তাহলে এ ইজ দ্য বেস্ট রেটিং, তাহলে এ হচ্ছে বেস্ট, তাহলে আমি এটাকে সিলেক্ট করব, এটাকে দরপত্র দিব যে হ্যাঁ ভাই আমি তোমার জিনিসটা কিনবো। ওকে, এটা হচ্ছে ওয়েট পয়েন্ট অ্যানালাইসিস। তো এই ছকটা আরেকটু দেখো, আরেকটু ক্লিয়ার হবে। পয়েন্ট 2টা থাকতে পারে, 3টা থাকতে পারে, 4টা থাকতে পারে, তবে সাধারণত 2টা বা 3টাতেই পরীক্ষা ম্যাথগুলো আসে। তো ওয়েট অনেকগুলো থাকতে পারে, যখন 5টা থাকবে, মনে করো তোমার 5টার ভিতরে 100-এর ভিতরে পয়েন্টস গুলো ডিস্ট্রিবিউট করা থাকবে, কোয়ালিটি 30 থাকলো, ডেলিভারি 20 থাকলো, কোয়ান্টিটি 20 থাকলো, প্রাইস মনে করো আরো 20 থাকলো, এভাবে অনেকগুলো হতে পারে। তো এখানে 3টা দিয়ে দেখানো হয়েছে, দেখো ভেন্ডর এ বি সি। ওকে, তো ভেন্ডর এ হলো নাম্বার অফ সাবমিটেড লট 15টা, 10টা, 1টা, অ্যাকসেপ্টেড লট 12টা। তাহলে অ্যাকসেপ্ট যদি 12টা হয়, রিজেক্ট কয়টা হয়েছে, 3টা।
একই সহজ জিনিস। আর এখানে যদি 9টা হয় তাহলে একটা। প্রপোর্শন অফ দ্য ডিফেক্টিভ লটস, তার মানে কি? প্রপোর্শন অফ দ্য ডিফেক্টিভ লটস মানে হচ্ছে 12টার ভিতরে 3টা যদি হয় তাহলে এটা ভাগ দাও, এটা আসবে। অর্থাৎ কতগুলো 12টার ভিতরে 3টা ডিফেক্ট হলে কতটুকু হয়। প্রপোর্শন মানে হচ্ছে আমরা ভাগ করলে আসবে। এটার ক্ষেত্রে 1/9 এটা আসবে। তো এখান থেকেও আমরা কতগুলো ডিফেক্টিভ হলো সেটা বের করতে পারি। ওকে, এটা যেহেতু অ্যাকসেপ্টেড লট দেওয়া আছে তাহলে ডিফেক্টিভ লট গুলো আমরা এখানে লিখতে পারি, অথবা এখানে প্রপোর্শন আকারে লিখেছে। তাহলে এখানে ডিফেক্টিভ লট হচ্ছে 3টা, এখানে ডিফেক্টিভ লট একটা, এখানে নাই। ওকে, এরপর প্রাইস হচ্ছে 15, 19, 21, বিভিন্ন জন বিভিন্নটা প্রাইস দিয়েছে। ফ্র্যাকশন অফ দ্য ডেলিভারি কমিটমেন্ট, এই যে ফ্র্যাকশন অফ দ্য ডেলিভারি কমিটমেন্ট মানে কি, 0.94 মানে কি? তাহলে এটাকে ইয়েতে রূপান্তর করো 100 দিয়ে, তাহলে আমরা কতগুলো অ্যাকসেপ্টেড হয়েছে সেটা জানতে পারবো। অর্থাৎ আমাদের যেটা মনে করো 12টার মধ্যে 15টার ভিতরে মনে করো 12টা টাইমলি এসেছে, তাহলে 3টা টাইমলি আসেনি, তাহলে কয়টা টাইমলি এসেছে? 12টা। এইটার ফ্র্যাকশন বের করো, সেটা কমিটমেন্ট 0.8.90। এখন আমাদের বলছে যে দা ফ্যাক্টর ওয়েটেড ফর দা কোয়ালিটি ডেলিভারি, প্রাইসের জন্য কত দিছে? 40, প্রাইস না কোয়ালিটির জন্য দিছে 40, ডেলিভারির জন্য দিছে 35, এন্ড প্রাইসের জন্য দিছে 25 পয়েন্ট। এবার আমাদের এটা অ্যানালাইসিস করতে হবে। তো চলো আমরা অ্যানালাইসিস করে ফেলি। আমাদের সূত্র তো জানাই আছে, তাহলে আমরা সরাসরি ইয়েতে চলে যাব যে ভেন্ডর এর ক্ষেত্রে প্রথমে আসে কোয়ালিটি পারফরমেন্স। তাহলে কোয়ালিটি 15টা ছিল, অ্যাকসেপ্ট হয়েছে কয়টা? 12টা। কত পয়েন্টস আছে? 40। ক্লিয়ার? প্লাস ডেলিভারি পারফরমেন্স কত? আমাদের যেটা ডেলিভারি এরকম ভাবে আসতো যে 15 বাই প্রপার টাইমে ডেলিভারি করছে 12টা, তো সেটা না দিয়ে ওরা সরাসরি এই 12/15 যে পয়েন্টটা আসে সেটা দিয়ে দিছে। তাহলে তার আমাদের দরকার নাই এটা। তাহলে 0.94 ইন্টু এখানে পয়েন্টস কত? 35। এরপরে প্রাইস রেটিং এর ক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয় যে সবচেয়ে যে লোয়ার প্রাইসটা হবে সেইটাকে তুমি যেটা বের করতেছো সেটা দিয়ে ভাগ দিতে হবে। তো এটার ক্ষেত্রে লোয়ার প্রাইস তো একই 15টাই, 15 ইন্টু এখানে পয়েন্ট কত আছে প্রাইসের ক্ষেত্রে? 25। তাহলে টোটাল পয়েন্ট হলো এর 89.90। একইভাবে ভেন্ডর বির ক্ষেত্রে সে 10টা লট দিয়েছে, 9টা অ্যাকসেপ্ট হয়েছে, তার মানে কোয়ালিটি পারফরমেন্স তার এখানে 40 দিয়ে গুণ দিয়ে যা। এর হচ্ছে ডেলিভারি পারফরমেন্স এর ক্ষেত্রে তাহলে 98 ইন্টু 35। ওকে, এরপরে তার রেটিং এর প্রাইস তার কত? 19, কিন্তু সর্বনিম্ন হচ্ছে কত? 15। ওকে, ভেন্ডর সি এর ক্ষেত্রে এক তো আর কিছু নাই, একটাই সবই অ্যাকসেপ্টেড 40, 0.90 ইন্টু 35, এটা হচ্ছে তার ডেলিভারি পারফরমেন্স। আর পরে হচ্ছে তার 15/21, এখানে কি 21 তার ভ্যালু সর্বোচ্চ, আর লোয়ার হচ্ছে 15 ইন্টু 25। তাহলে এখানে আমরা দেখি তো পয়েন্টস কার বেশি আসছে। আমরা এখানে দেখতে পাচ্ছি পয়েন্টস বেশি এসেছে ভেন্ডর বি এর। ভেন্ডর বি এর, তাহলে ভেন্ডর বি হাইয়েস্ট। তাহলে আমরা এই যে এই কন্ডিশনে আমাদের পারচেজটা কার কাছ থেকে হবে? ভেন্ডর বি থেকে পারচেজটা আমরা করব। ক্লিয়ার? আমরা কি বুঝেছি ঘটনা? কি আমরা বুঝেছি যে ওয়াইট পয়েন্ট মেথডে আমরা কতগুলো ওয়াইটের উপর বেস করে আমরা কোম্পানিগুলোকে জাজ করতেছি। তো তার জাজ করার সিস্টেমই হচ্ছে এটা। কোয়ালিটির ক্ষেত্রে নাম্বার অফ লট অ্যাকসেপ্টেড বাই নাম্বার অফ লট সাবমিটেড ইনটু কত পয়েন্টস, প্লাস নাম্বার অফ লটস অ্যাকসেপ্টেড বাই নাম্বার অফ লট সাবমিটেড, মানে ডেলিভারির ক্ষেত্রে কয়টা অ্যাকসেপ্ট মানে টাইমলি ডেলিভারি হয়েছে ইনটু 100, এই 100টা পয়েন্টস। এবং প্রাইসের ক্ষেত্রে লোয়েস্ট প্রাইস বাই প্রাইস লট, অর্থাৎ যতগুলো ভেন্ডর তোমাকে বলেছে তাদের ভিতরে যারা সবচেয়ে কম দাম দিছে এবং যার ক্ষেত্রে বের করবা তার প্রাইস ইনটু যত পয়েন্ট তুমি দিবা। এখন তোমার কাছে যদি মনে হয় যে প্রাইসটাকে তুমি বেশি গুরুত্ব দিবা, তো সেই ক্ষেত্রে তুমি প্রাইসের পয়েন্টসটা বাড়িয়ে দিবা। আবার যদি মনে হয় কোয়ালিটির ক্ষেত্রে তুমি বেশি গুরুত্ব দিবা, তাহলে কোয়ালিটির পয়েন্টসটা তুমি বাড়িয়ে দিবা। ওকে, এইভাবে আমরা আমাদের যে ভেন্ডর গুলো রয়েছে বা আমাদের যারা সাপ্লাই করে তাদেরটা অ্যানালাইসিস করতে পারি। অ্যানালাইসিস করে আমরা তাদের কাছ থেকে